হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। রাত্রিবেলায় শোয়ার সময় আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর ছেলেকে এইভাবে হাতে পায়ে একটুখানি তেল মাখিয়ে দিলে না, ও খুব খুশি হয় আর জানো তো আরামও পায়। আগে তো আমি ওকে ওই হিমালয়ার ওই বডি অয়েলটা মাখাতাম, কিন্তু ছেলের এত ঠান্ডা লাগার ধাঁচ, তো সেই কারণে না এখন ওই বডি অয়েল মাখানোটা বন্ধ করে দিয়েছি। এখন কি করি জানো তো, সর্ষের তেল রসুন দিয়ে ফুটিয়ে ওই তেলটাকে ওর পুরো গায়ে মালিশ করি। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর আর রাত্রিবেলায় শুতে যাওয়ার সময় হাতের তলা, পায়ের তলা, বুকে, পিঠে সব ভালো করে ডুলে দিই। ডাক্তারের ওষুধের থেকেও কিন্তু খুব ভালো কাজ দেয় এই ঘরোয়া উপায়গুলো। আর দেখো এই যে ঘুম থেকে উঠেছে, কালকে তো বিছানার চাদর টাদর চেঞ্জ করেছিলাম। আমার বিছানার চাদর পাতা এখন জানো তো কেমন, এই পাল্টাবো এই মুহূর্তেই আবার নোংরা হয়ে যায়। কালকে রাত্রিবেলায় ছেলে বমি ঠমি করে একদম এক করে দিয়েছে, পুরো চাদর তুলে আবার কিন্তু চাদর পাততে হয়েছে। বাচ্চা ছোট থাকলে এমনই হয়। যাই হোক, দেখো বাবুর তো ঘুম ভাঙলো, ভালো করে আমি পরিষ্কার টরিষ্কার করে মুখ টুক মুছিয়ে দিয়ে সবে বাইরের দিকে গেছি যে এবার বাইরের কাজ করব বলে, তার মধ্যে পটি করে দিয়েছে। পটি পরিষ্কার করে ওকে দুধ খাইয়ে আবার শোয়াতে যাব, তার মধ্যে আবার আমার গায়ের মধ্যে পুরো বমি ঠমি করে একদম একসার আবার সব কিছু চেঞ্জ চেঞ্জ করে ঠোরে ওকে একেবারে দিয়ে তারপরে আমি বাসি ঘরটা ঝাঁট দিতে নিয়েছি। সকালবেলা ঘুম থেকে এখন ছেলে খুব তাড়াতাড়ি উঠে যায়, ওর না ঘুমটা অনেকটা ভোরে ভেঙে যায়। সেই কারণে আমিও আর দেরি করি না, সকাল সকাল কিন্তু উঠে পড়ি, উঠে কাজগুলো করে নিই। ঠিকমতো তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয় না, তো সেই কারণে এখন কিন্তু অনেক কিছু রুটিন চেঞ্জ হয়েছে। যেমন ছেলে কিন্তু আগের তুলনায় ঘুম কমে গেছে, আর এখন তো আস্তে আস্তে বড় হচ্ছে, দুষ্টামির পরিমাণগুলোও কিন্তু আগের তুলনায় একটু বেড়েই গেছে। যাই হোক, দেখো ওদিকে ওকে করে তারপরে তোমাদের দাদাভাই চা করলো, চা খেলাম। তারপরে তোমাদের দাদাভাই নিচের বিছানাটা তুলে দিল, আমি ঘরটা ঝাঁট দিতে নিয়েছি। মেয়েরও যেহেতু পরীক্ষা, সেই কারণে কিন্তু মেয়েকে এখন কোনো কিছুই বলা যাবে না, কারণ ও তো ওর পড়াটা নিয়ে ব্যস্ত। বুঝতেই পারছো, হাতে গোনা এক দুটো দিন বাকি, একটা দিন বাকি আছে ওর পরীক্ষা। তো এদিকে আমি এখন ঘরটা ঝাঁট দিয়ে কলপাড়ের দিকে যাব, কাঁথা কাপড় ধোবো, জলও চলে যাওয়ার কিন্তু টাইম হয়ে গেছে। দেখেছো আমি তোমাদের সঙ্গে কথা বলছি, সমানে পাশ থেকে কথা বলেই যাচ্ছে। কি বাবা! তো এদিকে জানলাটা খুলে দিলাম আর ভাবলাম রান্নাঘর থেকেও বাসন কোসনগুলো বার করে দিই। আর রাত্রিবেলায় করে না এমন হয়েছে চারিদিকের মানে সব দিকে চিন্তা করতে করতে এখন যেন রাতের কাজগুলো রাতের মতনই পড়ে থাকে, কিছু করতে ইচ্ছে করে না। আর সারাটা দিন পরিশ্রম করার পর জানো তো সন্ধেবেলার পর থেকেই কিছু করতেই ইচ্ছে করে না। এমনকি ছেলের দুধের বাটিটা পর্যন্ত আমার ধুতে ইচ্ছে করে না, তোমাদের দাদাভাই ধুয়ে ধুয়ে দেয়, আমি খাওয়াই ওকে। মানে এমন কুড়েমি আমার লেগে গেছে। আর সত্যি কথা বলতে সারাদিন পরিশ্রম করার পর না যখন গিয়ে একটু বিছানায় পিঠটা টান করি, আর মানে শরীরটা চলছে না। এখন তো অনেক কাজ বাকি। আর আজকে সকালবেলায় আরও ওঠার কারণটা হচ্ছে, আজকে যাব একটুখানি কলকাতার দিকে। কারণ দেখো বললামই তোমাদের, হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি আছে, এখনও কিন্তু কিছুই হয়ে ওঠেনি। তো এই আজকের থেকে সব কিছু আরম্ভ করব। ফার্স্ট কাজ হচ্ছে কার্ডটা ছাপাতে দিতে যাওয়া। তোমাদের দাদাভাই তো আজকে বেরিয়ে যাবে কাজে, তো আমি, দিদি আর তোমাদের দাদাভাই তিনজনে কিন্তু যাব। সেই কারণে সব কিছু করে রেখে তারপরে তো বেরাতে হবে, সেই কারণে একটু সকাল সকাল উঠেছি। ঘরের কাজকর্ম রান্না বান্না সমস্ত কিছু সেরে রেখে ওই মোটামুটি 1টা 1:30 নাগাদ তারপরে কিন্তু বাড়ির থেকে বেরাবো, একেবারে ছেলেরও সব করে ঠোরে দিয়ে। মাকে আসতে বলেছি, মা বাড়িরটা করে বাবার জন্য রান্না বান্না করে তারপরে কিন্তু মা আসবে। মা থাকে, আবার আমার জাও থাকে, শাশুড়ি মাও থাকে, কোনো অসুবিধা হয় না। আর দেখো আমাকে তো রেখে রেখে একটুখানি বেরোতেই হয়। আর সত্যি কথা বলতে আমি কিন্তু ছেলেকে ছোট্টবেলার থেকেই রেখে রেখে বেরাই, কি বলো তো, তাতে না বাচ্চার খুব একটা প্রবলেম হবে না, কারণ আমাকে তো প্রয়োজনে তো বেরাতেই হবে। এতে কিন্তু বাচ্চার অভ্যেস হয়ে যায় জানো তো। ছোটোবেলায় আমি কিন্তু মনাকে রেখেও এইভাবে চলে যেতাম, তো আমার মনা কিন্তু সবার কাছে থাকতে পারতো, তাই কোনো সময় কোনো অসুবিধা হয়নি জানো তো। মনাকে নিয়ে, মনাকে রেখে রেখেও আমি এইভাবে যেতাম। তো যাই হোক, দেখো ওদিকে ছেলে তো ঘরে আছে, ওকে একেবারে খাইয়ে দাইয়ে দিয়ে এসেছি, আর ঘরটা ঝাঁট দিয়ে এদিকের কাজে আমি হাত দিয়ে দিলাম। ভাবলাম তাড়াতাড়ি উঠেছি যখন তাড়াতাড়ি করেই নিই কাজগুলো, রান্না বান্না করতে হবে। তো দেখো এদিকে আমাদের ঘরের সামনে দিয়ে দেখেছো কত সুন্দর একটা লাউ শাকের গাছ উঠছে আমার ছাদের দিকে। কি বলো তো, আমার জায়ের গাছ এটা, ওদের টালির থেকে আমাদের এই ইলেকট্রিকের তারটা বেয়ে এখন দেখছি সুন্দর ছাদের ওপরে উঠে যাচ্ছে। তো আমি আমার যাকে বলেছি ওই
ওই ওদের ওই টালির থেকে আমার ছাদে দেখি গাছটা ওঠে নাকি, তাহলে সুন্দর করে কিন্তু গাছটাকে ছাদের ওপরে তোলার ইচ্ছে আছে। জানো তো, যখন আমাদের নতুন ঘরটা হয়েছিল, ছাদ সবে হয়েছিল, তো তখন আমাদের একটা কুমড়ো গাছ হয়েছিল, তোমাদের মনে আছে কি না জানি না। তো ওই কুমড়ো গাছে কিন্তু ছাদের ওপরে আমার অনেক কুমড়ো হয়েছিল। তো এইবার লাউটাও দেখবো ছাদে উঠে হয় নাকি। এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর ওদের টালির থেকে আমাদের ছাদের দিকে আসছে। যাই হোক, দেখো এদিকে তোমাদের দাদাভাই এখন গোপালকে তুলছে, কারণ আগেই বললাম আজকে ও বেরাবে। ও বেরাবে, ওর একটা সাইডে মাল ফেলতে যাওয়ার কথা আছে, তারপরে ও আমাদের সঙ্গে দেখা করবে ওই টাইমের মধ্যে। আমি ঘরের সমস্ত কিছু কাজকর্ম করে সেরে ঠেরে বেরাবো, সেই রকমই কথা আছে। তো তোমাদের দাদাভাই যেত জানো তো, তবে আমার কি বলো তো, আমি মেয়ের বেলায়ও সব জায়গায় নিজে হাতে নিজে সব কিছু করেছি। সত্যি কথা বলতে তোমাদের দাদাভাইয়ের পছন্দের ওপরে আমার ভরসা নেই। তো আমার আগাগোড়াই ইচ্ছে ছিল ছেলের অন্নপ্রাশন করব, আর যখন কাট করতে যাব তখন কিন্তু আমি নিজেই কাট পছন্দ করব। মেয়ের অন্নপ্রাশন যখন হয়েছিল তখন আমি কাট করতে পারিনি, কিন্তু মেয়ের অন্নপ্রাশনও আমি খুব বড়োভাবেই করেছিলাম। মেয়ের যখন 5 বছরের জন্মদিন করেছিলাম তখন আমি কাট করেছিলাম। তখন তোমাদের দাদাভাই নিজে পছন্দ করে এনেছিল, তখন সত্যি কথা এগুলো মাথাতেও ছিল না যে নিজে যাব নিজে দেখে করব। তো আমি বলেই রেখেছিলাম যে ছেলের সমস্ত কিছু কিন্তু আমি নিজের হাতেই করব। আর এখন অবধি অনুষ্ঠানের কটা দিন বাকি আছে, এখন পর্যন্ত কিন্তু আমার কোনো কিচ্ছু হয়নি, কেনাকাটা থেকে শুরু করে কিছু হয়নি। তো এই কটা দিনের মধ্যে সব কিছু ব্যবস্থা করব। এখন প্রায় ঘরের কাজগুলো একটু হুড়োপাড়ি করে রেখে ওই দুপুর বেলায় ঠিক করেছি বেরাবো, কারণ যেহেতু মনারও পরীক্ষা, মনার ওপরেও কিন্তু চাপ দেওয়া যাবে না। কারণ এই অনুষ্ঠানের মধ্যেই মানে অনুষ্ঠান মানে 26শে ফেব্রুয়ারি আমার ছেলের অন্নপ্রাশন, আর মনার পরীক্ষা শেষ হচ্ছে কিন্তু 23শে ফেব্রুয়ারি। এবার বুঝতেই পারছো মনার পুরো মানে অনুষ্ঠানের আগে জুড়েই পুরো পরীক্ষাটা, সেইভাবেই কিন্তু ওকে প্রিপারেশন নিতে হবে। আর আমিও থাকছি না, বেরাচ্ছি, ওরও অসুবিধা হয়ে যাবে, সেই কারণে কিন্তু আমার যা আছে, শাশুড়ি মা আছে, আমার মাকেও ডেকে নিই, কোনো অসুবিধা হয় না, যাতে মনা টাইম মতো পড়তে পারে। তো এদিকে মেয়ে তো পড়ছে, ওকে বললাম ঘরের দিকে পড়তেই হবে না, তুই সিঁড়ির ওপরে উঠে যা। মেয়ে কিন্তু সিঁড়ির ওপরে উঠে গিয়ে ওই সিঁড়ির ওপরে বসে পড়ছে, আর আমি এদিকে একটা একটা করে কাজ সারছি। ওদিকে ছেলের কাঁথা কাপড়গুলো ধুয়ে আসলাম, জল এখনও যায়নি, কিন্তু ছেলে দেখলাম আবার কান্নাকাটি করছে ঘুমের জন্য। ভাবলাম একটা কাজ করি, আগে ছেলের বাটি ঘটিগুলো ধুয়ে ওকে আগে দুধ খাইয়ে ঘুম পাড়াই, তারপরে আমি আবার এই দিকের কাজটা সারবো। আজকে দেখলাম 9:30টার সময় জল যায়নি, তবুও আমি গামলা বালতি যা ছিল সব ভরে রেখেছি। দিদি এখনও আসেনি, দিদি একটু দেরি করেই আসবে, দেখলাম ওদের বাড়ির দিকেই আজকে দেরিতে ঢুকেছে। তো আমাদের বাড়ি আসতে এখনও অনেক দেরি আছে। এই দেখো ছেলেকে দুধ খাইয়ে দিয়েছি, আর আমি কিন্তু বিছানার চাদর আবার চেঞ্জ করে নিয়েছি, কারণ ওই যে বললাম না সকালবেলা বমি করে দিয়েছে, আবার চেঞ্জ করে নিয়ে আবার চাদর পেতে বিছানা টিছানা একদম গুছিয়ে নিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এরপরে কাজ আছে রান্নাঘরের দিকে, মানে মোটামুটি রান্নাঘরটা গুছিয়ে রেখে তারপরে আবার কলপাড়ে যাব। এই দেখো আগের দিন যে ঘর ঝেড়েছিলাম, তো মনার বড় টেডি বিয়ারটা না আমি তুলে দিয়েছি। আর রান্নাঘরে দুটো র্যাক তো রাখিনি, ওই একটা র্যাক ধুয়ে বাবানের সমস্ত কিছু ওষুধপত্র সব রেখেছি, কারণ ওই টেবিলটা ওখানটায় থাকবে না, টেবিলটাকে সরিয়ে দেব। আর এই দিকটায় বাবানেরই সব কিছু রেখেছি। আর একদম জানলায় উত্তর দক্ষিণ কোণে মানি প্ল্যান্ট গাছ রাখা নাকি ঘরের জন্য খুব ভালো, তো আমি একটা মানি প্ল্যান্ট গাছ ওখানটায় বসিয়েছি। জানলার ওপরটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। এরপরে চলে আসলাম রান্নাঘরে, ভাবলাম জল যখন আছে মানে অল্প অল্প সরু হয়ে জল পড়ছে, গামলাটা বসিয়ে রেখে এসেছি, তো ভাবলাম রান্নাঘরটা একেবারে পরিষ্কার করি, এদিকে চায়ের বাসন কোসনগুলো ধুয়ে তারপরে আমি বাইরে যাব। 1 বালতি মতো কাঁচা আছে, সেগুলো কেচে একেবারে ছেলেরগুলো কেচে রেখেছি, কিছু মেলা হয়নি, একেবারেই ছাদে যাব, গিয়ে মেলে আসব। আর এখন কিন্তু বেশ একদম গরমকালের মতো রোদ উঠে গেছে, মানে জামা কাপড় নিয়ে কিন্তু আর চিন্তা করতে হয় না। জামা কাপড় যখনই কেচে মেলবো মোটামুটি ঘন্টা 2-1-এর মধ্যে কিন্তু সব জামা কাপড় শুকিয়ে যায়। মানে সামনে গরম আসছে, রোদের তাপ দেখেই বোঝা যাচ্ছে যে গরমকালে কতটা রোদ্দুর উঠতে পারে। তবে জানো তো ছেলে এখন একটুও ঠান্ডা লাগা কমছে না, ও কি হচ্ছে জানো তো, রাত্রিবেলায় করে যখন ওকে শোয়াচ্ছি ও পুরো ঘেমে যাচ্ছে, আর যখনই আমি দিনের বেলা ওকে মোজা পরাচ্ছি না, হাত
পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর যখন মোজা খুলে রাখছি পা ঠান্ডা হয়ে যাচ্ছে, যেই মোজা পরাচ্ছি হাতের তলা পায়ের তলা পুরো ঘেমে যাচ্ছে। এই ওয়েদারটাই কিন্তু বাচ্চাদের শরীর খারাপ লেগেই থাকবে ঘরে, ঠান্ডা সর্দি। আর আমি আমার ছেলের মধ্যে একটা জিনিস লক্ষ্য করেছি, ওর না একটু ঠান্ডার ধাঁচই আছে জানো তো। হওয়ার পর থেকেই আমি দেখছি, আমি যতই ওকে কেয়ার করে রাখি না কেন, ওর কিন্তু ঠান্ডা লাগা কিছুতেই কমছে না। মানে ঠান্ডা ওর মনে হয় 12 মাসের সঙ্গী, এমন অবস্থা। তো যাই হোক, সেই হিসাব করেই মানে এখন মেয়ে চায় একটু ঘরে পাখা চালানো, কিন্তু কোনোভাবেই তো এখন পাখা চালানো যাবে না, মেয়েকে বলেই দিয়েছি। আসলে আমাদের ঘরে না রাত্রিবেলায় কম্বল গায়ে দিলে, দরজা জানলা বন্ধ করে দিলে সত্যিই ঘরটা খুব গরম লাগে, কিন্তু ছেলের জন্য তো পাখা চালানো যাবেই না। আর যেহেতু দেখো সামনে অনুষ্ঠান, ছেলেটাকে তো একটু সুস্থ থাকতেই হবে। ঠাকুরমশাই একটা ভালোই বলেছে যে অন্নপ্রাশনের পরে কিন্তু প্রত্যেকটা বাচ্চারই শরীর খারাপ হয়। এবার দেখো বাবানের ঠান্ডা লাগার ধাঁচ তো আছেই, সেটা যদি এখন সুস্থ না থাকে ও আরও কিন্তু অসুবিধা হবে। কারণ আমি তোমাদের আগেই বলেছি, আমাদের যেহেতু অন্নপ্রাশনের নিয়ম আছে, তো আমি আমার মেয়ের বেলাতেও যতটা পেরেছি করেছি, আর আমি আমার ছেলের বেলাতেও কিন্তু সম্পূর্ণ নিয়ম নিষ্ঠাভাবেই কিন্তু কাজটা করব। দেখো করলে তো অনেক কিছুই করা যায়, আবার না করলে কিছুই করা যায় না, কিন্তু তোমাদের দাদাভাইয়ের খুব ইচ্ছে আছে আমি আমার মেয়েরটাও যখন করেছি, আমার ছেলেরটাও নিয়মনিষ্ঠাভাবেই কিন্তু করব, প্রত্যেকটা নিয়মই করব। আর অন্নপ্রাশন, পৈতে এগুলো কিন্তু একদম মানে বিয়ের মতনই কাজ কিন্তু থাকে। প্রচুর কেনাকাটা, প্রচুর কিছু সব কাজ কিন্তু আছে। তো এই কটা দিন যে আমি কি ব্যস্ততার মধ্যে কাটাবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বাইরের কাজ, নেমন্তন্ন করা, তারপরে সব গোছাগাছি করা। আর এর কোনো অসুবিধা নেই, আমার দিদি আছে, যা আছে, সবাই মিলে কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, সব কিছুই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। হয়তো দিনের দিন ভিডিওগুলো তোমাদেরকে দিতে পারবো না, কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। এদিকে তোমাদের দাদাভাই সকালবেলা বাজারে যাওয়ার সময়, মানে কাজে যাওয়ার সময়, বাড়ির সামনে থেকেই একটা মাছওয়ালা যাচ্ছিল, একটু মাছ রেখে দিয়েছিল। কারণ মাও আসবে বললাম, আর আমাদেরও ঘরে ঠিকঠাক অনেক দিন মাছ মাছ রান্না হয়নি। আগের দিন স্টমাক মেটে করেছিলাম, ওটা অল্প একটু আছে। তো দেখলাম তোমাদের দাদাভাই রুই মাছ নিল, ভাবলাম মাছের ঝোলটা করেই রাখি, আজকে কালকে দুদিন হয়ে যাবে। তো সেই হিসাব করেই কিন্তু করতে নিয়েছি। আজকে এখানে কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা করতে নিয়েছি। আর বেশি মাছ আনিনি, অল্পই মাছ ছিল। আর আমি এই রান্নাবান্না সমস্ত কিছু কাজবাজ সেরে, দিদিও কাজ করে চলে গেল, আমি তারপরেই কিন্তু রান্না বসিয়ে দিয়েছিলাম। এখন বাজে এই 11:30 মতো। তার মধ্যেই আমি রান্না বসিয়েছি, এদিকে সবজি কাটতে নিয়েছি, তার মধ্যেই দেখলাম যে মাও চলে এসছে। তারপরে কিন্তু মা আমার হাতে হাতে তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে দিল, আমি রান্নাটা ঝটপট করে নিয়েছি। তো এদিকে মাছের ঝোল তো মা আসার আগেই আমার হয়ে গেছে। আর দেখো এদিকে আমি আরেকটা কড়াইও বসিয়ে নিয়েছি। তো একটা পাঁচমিশালি তরকারি করব, চিংড়ি মাছ ছিল ফ্রিজে। তো ভাবলাম আজকে শুধু না, কালকের জন্য একটু হিসাবে রান্না করে রাখি। এখানে ফুলকপি, সিম, মানে সব একটু শীতের সবজি দিয়ে তো একটা পাঁচমিশালি তরকারি করতে নিয়েছি, পাঁচফোড়ন সোমবারে দিয়ে। একটু আদা বাটা দেবো, একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো টুড়ো দেবো, আর সাথে দেবো একটুখানি চিংড়ি মাছ। তো এই তরকারিটার মধ্যে চিংড়ি মাছ দিলে না খেতে কিন্তু খুব ভালো লাগে। চলো রান্নাবান্না সেরে, বাদবাকি কাজটা সেরে তারপরে একেবারে রেডি হয়ে আসছি। ছেলেকে তো মা ঘুম পাড়িয়ে দিয়েছে, আর মা আসার পরে তোমাদেরকে আর দেখানো হয়নি, মা তো সকালবেলাতেই এসেছিল। রান্নাবান্না সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে, লাস্টে ঘরটা ঝাঁট দেওয়া বাকি ছিল, ওটা মেয়ে আরেকবার একটু ঝাঁট দিয়ে দিয়েছে। আর এখন আমি একেবারে স্নান করে রেডি হয়ে নিয়েছি, আর মাথাটা শ্যাম্পু করেছি, তো সেই কারণে চুলটা আর বাঁধলাম না, চুলটা ছাড়া আছে, ক্লিপ নিয়ে নিয়েছি, বেঁধে নেব। দিদি আর আমাদের বাড়ির দিকে আসছে না, দিদি একেবারে স্টেশনের দিকে চলে যাবে, ও সাইকেল নিয়ে যাবে। আর আমি তো সাইকেল নিচ্ছি না, আমি রিক্সা করে যাব স্টেশন অবধি, তোমাদের দাদাভাই নিয়ে গেছে সাইকেল। তো সেই কারণে আমি এখন বেরিয়ে যাব, দিদিও হয়তো চলে গেছে, না হলে দেরি হয়ে যাবে আবার। আর তোমাদের দাদাভাই কাজের ওখান থেকেই চলে যাবে একেবারে। আর এখানে আমি দুটো লিস্ট একদম আলাদা করে নিয়ে নিয়েছি। এখানে একটা ওই মেনু কার্ডের জন্য একটা আলাদা করা হয়েছে, আর একটা ছেলের নাম দিয়ে ঠিকানা দিয়ে সব করা হয়েছে। কারণ ওখানে গিয়ে আবার মানে ভ্যাবাচাকা খেয়ে যাবো, দেখা যাবে ঠিকমতো বলতেই পারছি না। তো সেই কারণে যাচ্ছি। দেখো আমাদের এখানেও কাঠ ছাপানো হয়, কিন্তু ওখানে গেলে না মানে অনেক কমের মধ্যে অনেক সুন্দর সুন্দর কাঠ পাওয়া যায়। ভাইয়ের বিয়ের সময় আমরা ওখান থেকেই গিয়ে নিয়ে এসেছিলাম। তো আজকে অর্ডার দিয়ে আসবো, 2-3 দিনের মধ্যে কাঠ দিয়ে দেবে। আর আমাদের বেশি কাঠ তো না, 75টা কাঠ করলেই আমাদের হয়ে যাবে, তাও বেশি। 75টা কাঠের মধ্যেও হয়তো 4-5টা মনে হয় বেঁচেও যাবে। তো যাই হোক, চলো এখন আমি বেরিয়ে যাই। আর যেটুকুনি যা আছে মেয়ে সব কিছু তুলে ঠুলে দেবে, এখন মেয়ে যাবে স্নান করতে।
হ্যাঁ, সব কাজ মেয়েরও সব কাজ হয়ে গেছে। এরপর ও পড়তে বসবে। আর আমার যাকেও বলে গেছি, যা হচ্ছে ছেলেকে খাইয়ে দাইয়ে দেবে, আর মা তো রয়েছে, কোনো অসুবিধা নেই, আর ও খুব একটা জ্বালাতন করেও না। তবে মেয়ের মনটা একটু খারাপ লাগছে, সকালবেলার থেকে বলছিল যে যদি পরীক্ষা না হতো তাহলে আমিও যেতাম। কি করা যাবে বলো, পরীক্ষা তো, সেই কারণে এখন আর ওর আর বেরোনো হবে না। তো আমি বলেছি আমি ওখানে গিয়ে অনলাইনে ফোন করে তোকে দেখাবো। আর ছেলে ঘুমাচ্ছে তো, সেই কারণে দরজা দেওয়া। চলো বেরাই, গিয়ে পৌঁছে তারপরে তোমাদেরকেও দেখাবো কেমন কার্ড নিলাম। ঠিক আছে, চলো। তোমাদের দাদাভাইয়ের জন্য প্রায় দাঁড়িয়ে আছি আধ ঘন্টা। তোমাদের দাদাভাই আধ ঘন্টা পর আসলো, কারণ ও তো একটা সাইড থেকে এসছে। তো আমি আর দিদি শিয়ালদা প্ল্যাটফর্মে কিন্তু দাঁড়ানোই ছিলাম। তারপরে তোমাদের দাদাভাই আসার পরে বললাম খুব খিদে পেয়েছে, গিয়ে একটুখানি খেয়ে নিলাম। তো যা খাবার, ওই খাবারের গল্পটা তোমাদের অন্যদিন মানে পরের ভিডিওতে করবোখানি, ঠিক আছে। তারপরে চলে আসলাম কলেজ স্ট্রিটের ভেতরে। তোমরা জানোই, অনেকেই জানো যে কলেজ স্ট্রিটের ওখানে কিন্তু প্রচুর কার্ডের দোকান। আমি ভাইয়ের বিয়ের সময় গিয়ে দেখে এসেছিলাম প্রচুর কার্ডের দোকান। তো আমি 3টে 4টে দোকান ঘুরেছি। সত্যি কথা বলতে আমি যেরকম কার্ড চাইছি সেরকম কিছুতেই হচ্ছে না। মানে পছন্দ হচ্ছে তো দামে ঠিকঠাক হচ্ছে না, আবার দামে ঠিকঠাক হচ্ছে তো পছন্দ হচ্ছে না। এই করে করে অনেক কটা দোকান ঘুরে তারপরে ফাইনালি আমি একটা কার্ড পছন্দ করেছি। সেটা হচ্ছে অন্নপ্রাশনের কার্ড না, বিয়ের কার্ডটাকেই কাস্টমাইজ করে নিয়েছি আমি, যে অন্নপ্রাশনের কার্ড হিসাবে ওটাকে আমি রেডি করব। আর ওখানে কিন্তু তোমরা হয়তো আবার অনেকেই ভাবে যে কেমন একটা দোকান থেকে কার্ড বানাচ্ছো। ওখানে কিন্তু ম্যাক্সিমাম সব এমনই কার্ডের দোকান। দেখো, দোকানটা ম্যাটার করে না, আমার কার্ড জিনিসটা ঠিকঠাক আর সুন্দর হলেই হলো। তো আমি এখান থেকে কার্ড নিয়েছি, ওই 75টা মতো কার্ড নিয়েছি। আর মেনু কার্ডটা কিন্তু আমি একটা নতুন স্টাইলে করেছি, সেটা তোমাদেরকে দেখাবো আমার কার্ড আসুক। তো এখানে তো ভিডিও করা অ্যালাউ নেই, তবুও আমি এই কাকাকে বলে একটুখানি ভিডিও তুলেছি। ওখানে কেউই ভিডিও করতে দিচ্ছিল না। তো বাড়িতে এনেই তোমাদেরকে দেখাবো যে কেমন কাট করেছি আর কেমন মেনু কাট করেছি। আর মেনু কার্ডটা কিন্তু আমার দিদি দিয়েছে, ঠিক আছে। মেনু কার্ডটা যেটা হয়েছে সেটা হচ্ছে আমার দিদি খরচটা দিয়েছে। তারপরেই চলে আসলাম কলেজ স্ট্রিট থেকে সোজা হাঁটতে হাঁটতে এখানে কিন্তু তত্ত্বের ট্রে নেব। তো আমাদের জন্য না, ভাই বাপের বাড়ির থেকে অনেক তত্ত্ব আসবে ছেলের জন্য। এবার ভাই ওরা দেখো আস্তে আস্তে তো অনেকটা দেরি, ওরা দুদিন আগে ঢুকবে। এবার আমরা যখন কলকাতার দিকে গেছি তো একেবারে আমরা তত্ত্বের ট্রে নিলাম সব নিয়ে। তো তারপরে দেখো এখানে আবার চলে এসেছি জামা কাপড়ের দোকানে। মানে হাতে যেহেতু সময় নেই, একই দিনে অনেক কটা কাজ সারতে হচ্ছে। ছেলের জন্য কিছু জামা কাপড়ও কিনলাম, এই কিনে কাটে বাড়ি যেতে যেতে প্রায় সন্ধে হয়ে গেছে। তো তারপরে আর গিয়ে তোমাদেরকে দেখাতেও পারিনি, মানে ইচ্ছেই করছিল না কিচ্ছু করতে। আর এখন এমন হয়েছে না, রাস্তায় বেরালেই শরীর খারাপ লাগে। তাই এই অবধি আজকের ভিডিওটা দিয়ে শেষ করে রেখে দিয়েছি।